দার্জিলিংয়ের একটি হোমস্টেতে একটি মেয়ে তার নিজের সম্ভ্রম বাঁচানোর জন্য তার অপমৃত্যু হয় এবং কয়েক মাস পর থেকে সেখানে নাকি নানা ভৌতিক উপদ্রব শুরু হয় সেই হোমস্টেতে। আর সেই উপদ্রব নাকি এখনও হচ্ছে। চলো বন্ধুরা, আজকে একটা নতুন ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। ঘটনাটির সূত্রপাত হয় পুরুলিয়া থেকে 5টি ছেলে আর 3টি মেয়ে আসে দার্জিলিং ঘুরতে। তারা দার্জিলিংয়ে এসে মনোরম পরিবেশে সারা ঘোরাফেরা করে, ফটোগ্রাফি করে এবং দার্জিলিং থেকে কিছুটা দূরে লেপচা জগৎ বলে একটি জায়গা আছে, সেখানে তারা একটা হোমস্টে ভাড়া নেয়। এবার ওই লেপচা জগৎ যে জায়গাটা আছে, খুব মনোরম পরিবেশ, সেখানে টোটালটা পাইন গাছে ঘেরা আর চা পাতা বাগানে ঘেরা। সেখানে অ্যাকচুয়ালি অনেকগুলোই হোমস্টে আছে, তো তারা আগের থেকেই একটা হোমস্টে বুকিং করে রাখে, কারণ হোমস্টেটার যে প্রাকৃতিক সৌন্দর্য আছে সেটা খুবই সুন্দর। আর হোমস্টেটার বড় একটা স্পেস আছে মাঝখানে, তো স্পেসের পরে একটা হচ্ছে রেলিং দেওয়া আছে। তো রেলিংটির নিচে না বড় একটা খাদ আছে, তো রেলিংয়ের ওখানে দাঁড়ালে না সামনে পাহাড় দেখা যায়। সেখানে না একদম মানে ফটোগ্রাফির জন্য একদম বেস্ট। তাই তারা সেটা আগেই অনলাইনে দেখেছিল, তাই রাত কাটানোর জন্য এই হোমস্টেটাই তারা চয়েস করেছিল। সেই হোমস্টের মালিক ছিল একজন বয়স্ক ভদ্র মহিলা, আর তার বাড়ি সেই হোমস্টের মধ্যেই ছিল। মানে সেই হোমস্টেটা যেখানে আছে তার পাশে একটা কাঠের বাড়ি আছে, সেখানে উনি থাকতেন এবং তার সাথে তার 2 মেয়ে থাকতো। তারা 3জন মিলে টোটাল হোমস্টেটা চালাতো। আর কাজ করার জন্য একজন বয়স্ক লোক ছিল, সেও হেল্প করতো এই হোমস্টেটা চালানোর জন্য। ওই ছেলেমেয়ের দল হোমস্টেতে আসে সন্ধ্যার দিকে। মানে সন্ধ্যা বলতে তখন 5টা বাজে, কারণ ওখানে তো দার্জিলিংয়ে একটু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, তাই সন্ধ্যা বললাম। তো তারা যখন প্রবেশ করে সেই হোমস্টেতে, তখন তাদের জন্য তো ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়। আর যারা নাকি ওনার ছিল হোমস্টের, তারা মানুষের সঙ্গে খুব ভালোভাবে মিশে যেত। তো তারা দেখলো যে ছোটো ছোটো ছেলে মেয়ে এসে, তো তাদেরকে ভালোভাবে আপ্যায়ন টাপ্যায়ন করা হয়। তারা যখন পৌঁছালো হোমস্টেতে, তখন হচ্ছে সানসেটের সময় এবং তারা পৌঁছেই সবার আগে চলে যায় সেই রেলিংটার সামনে যেখানে খাদ ছিল। আর সেখান থেকে না সানসেটটা তো প্রচণ্ড সুন্দর লাগে, তাই তারা দেখে একদম অভিভূত হয়ে যায়। আর নিজেদেরকে লাকি মনে করে যে আমরা অনলাইনে যেরকম দেখেছি হোমস্টেটা একদম সেরকম। রাতের দিকে ভালোই এনজয় করা হয়, কারণ সেখানে বোন ফায়ার করা হয় এবং লোকালস যারা আছে তাদের দ্বারা কিছু নৃত্য পরিবেশনও করা হয়। তাই ছেলেমেয়েগুলো ভালোই এনজয় করতে থাকে রাতের বেলা। এবার রাত 10টা নাগাদ ওই ছেলেমেয়েগুলো ড্রিঙ্কস করে। এবার ড্রিঙ্কস করবে তো করবে, চলো ঠিক আছে, সে এইসব জায়গায় সবাই ড্রিঙ্কস করে। এর মধ্যে 2টি ছেলে ছিল খুব বাজে টাইপের, তারা ড্রিঙ্কস করে হইহাট্টা চিল্লাচিল্লি করতে থাকে। এবার ওই হোমস্টের মধ্যে আরও তো কিছু রুম আছে, সেখানেও কিছু লোক এসেছে থাকার জন্য, তাদেরকে ডিস্টার্ব হয়। তো তখন মালিকের কাছে কমপ্লেন করা হয় সেই লোকগুলো। তো হোমস্টের যে মালিক তাদের কাছে গিয়ে কমপ্লেন করে, এবং কমপ্লেন করার পর ওই মালিক আর তার মেয়ে বলতে আসে তাদেরকে যে একটা আওয়াজ কম করতে, কারণ বাকি লোকগুলোর অসুবিধা হচ্ছে। তখন ওই 2টা ছেলে কী করে, ওই মালিকের সাথে বা মালিকের মেয়ের সাথে বাজে ব্যবহার করতে থাকে। এবার হোমস্টের মালিক তাদেরকে বলে যে পরের দিন সকালেই হোমগুলো ছেড়ে দিতে। আর স্বাভাবিক, এরকম ব্যবহার করলে যে কোনো মালিকই এরকমই স্টেপ নেবে। এবার ওই গ্রুপে যে বাকি ছেলেমেয়েগুলো ছিল, তারা তাদের দুজনকে প্রচণ্ড বকা দেয় আর বোঝায় যে এরকম করতে না। তো তখনকার মতন তো সে 2টা ছেলে বুঝে যায় যে ঠিক আছে, এরকম করা ঠিক হবে না, মাপও চেয়ে নেয়। তো হোমস্টের মালিক তো ভালো ছিল, আগে বললাম তো, সেই হিসাবে তারা মাপও করে দেয় তাদেরকে। আর এখান থেকেই হয় সবথেকে বড় গণ্ডগোল, কারণ মালিকের কাছে মাপ চেতে লাগে ওই 2টা ছেলেকে, আর সবার সামনে মাপটা চেতে লাগে। তাই তাদের মনে একটা রাগ ছিল। যাই হোক, তখনকার মতো তো আর সেটা বোঝা যায়নি, বোঝা গেলে হয়তো এত কিছু আর হতোও না। পরের দিন সকালে তারা হোমস্টে থেকে ঘুরতে বের হয় সাইট সিন দেখার জন্য। আর তারা অ্যাকচুয়ালি হোমস্টেটা নিয়েছিল 2 রাতের জন্য, এবং তারা ঘুরে ঠুরে সেই বিকালবেলায় আবার হোমস্টেতে ফিরে আসে। এবার সেদিনকার রাতের বেলা তারা আবার সেই ডিনার করে, ডিনার করার পর তারপর ড্রিঙ্কস করতে বসে। এবার সাথে ছিল 4টা ছেলে। আগের দিন যেহেতু 2টা ছেলে খারাপ কাজ করেছে, এবার যখন ড্রিঙ্কস করছিল আরও 2টা ছেলে তাদের সাথে অ্যাড হয়েছে, মানে যদি কিছু খারাপ কাজ করে। যাই হোক, তারা ড্রিঙ্কস করতে থাকে, তখন রাত হয়ে যায় মোটামুটি 11টা থেকে 11:30 বাজে। এবার হোমস্টে মালিকের যে একটা কাজের লোক ছিল সেদিনকার, সেই কাজের লোকটা আসেনি, কারণ তার একটু শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো। যাই হোক, সে করেনি। এবার তার 2টা মেয়েই কাজগুলো করছিল, সব সার্ভিং টার্ভিংয়ের কাজগুলো করছিল। এবার বাকি রুমের তো সবাই শুয়ে পড়েছে, 4টা ছেলে বাইরে ড্রিঙ্কস করছিল। এবার তাদের ড্রিঙ্কস করা হয়ে যায়। আর যখন নাকি ড্রিঙ্কস করা হয়ে যাওয়ার পর মেয়েটা যখন সব সার্ভ মানে পরিষ্কার টরিষ্কার করতে আসে সে টেবিল,
তখন আগের দিনে যে দুটো ছেলে খারাপ ব্যবহার করেছিল তার মধ্যে থেকে একটা ছেলে না মেয়েটার দিকে তাকিয়ে খারাপ একটা ইঙ্গিত করে। এবার মেয়েটা তো বুঝতে পারে, মেয়েটা তখন প্রোটেস্ট করে যে এরকম করতে না। আর তখন বাকি যে আরও দুটো ছেলে ছিল, তিনটা ছেলে ছিল, তোরা তখন বলে কেন এরকম করছিস ওর সাথে, আবার ঝামেলা করে কী লাভ। তো যাই হোক ওই ছেলেটা বলছে না না আমি এমনি ইয়ার্কি মারলাম, আমি কিছুই করছি না, এমনি ইয়ার্কি মারলাম। তারপর সব ছেলেগুলি রুমে চলে যায়। কিন্তু আগের দিনে দুটো ছেলে ওই মেয়েটাকে না ফলো করে যাচ্ছিল। আধা ঘন্টা পরে ওই দুটো ছেলে আবার রুমের থেকে বের হয়, আর তখনও মেয়েটা কাজ করে যাচ্ছিল। মেয়েটা তখন রেলিংয়ের সামনে রাখা একটা টেবিল পরিষ্কার করছিল, আর ছেলে দুটি তখন চুপি চুপি পেছন থেকে এসে মেয়েটার হাত চেপে ধরে আর কিছু বাজে বাজে কথা বলে। মেয়েটা কোনো মতে নিজের হাত ছাড়ায় আর নিজের ইজ্জত বাঁচানোর জন্য সেখান থেকে দৌড় লাগায়, আর ছেলে দুটো পিছনে ধাওয়া করতে থাকে। এবার মেয়েটা যখন রেলিংয়ের সামনেতে দৌড়াচ্ছিল আর নিচে তো ছিল খাদ, হঠাৎ দৌড়াতে দৌড়াতে মেয়েটার পা স্লিপ কেটে যায়, মানে নিচে কিছু জল ঢল হয়তো পড়েছিল, মেয়েটার পাটা স্লিপ কেটে যায় আর সে রেলিং থেকে ছিটকে একদম নিচে খাদে পড়ে যায়। মেয়েটার চিল্লানোর আওয়াজ শুনে বাকি হোমস্টের সব লোক বেরিয়ে চলে আসে, আর তখনই তারা বাইরে বেরিয়ে এসে দেখে যে ছেলে দুটি খাদের সামনে থতমত খেয়ে দাঁড়িয়ে আছে। তারা বুঝতে পারে যে কিছু হয়েছে, আর তখনই ছেলেগুলোকে গিয়ে ধরে ফেলে। আর ছেলেগুলো তখন স্বীকার করে হ্যাঁ মেয়েটা দৌড়াতে গিয়ে এখানে স্লিপ কেটে পড়ে যায়। এবার তো যাই হোক থানা পুলিশ করা হয়, তারা আসে। এবার অত রাখতে তো মেয়েটার ডেড বডি তো ওরকম খুঁজে পাওয়া যায় না, এত উঁচু খাদের থেকে পড়েছে, নিশ্চয়ই বেঁচে নি। এবার পরের দিন সকালে মেয়েটার লাশ পাওয়া যায়। আর যে সমস্ত ছেলে পেলের জন্য এটা হয়েছে তাদেরকে তো অ্যারেস্ট করে, এবার তাদের টোটাল গ্রুপটাকেই পুলিশ অ্যারেস্ট করে। এবার যাই হোক তাদের তো সাজা হয়, কিন্তু এরপর থেকে শুরু হয় একটা নতুন অধ্যায়। এই ঘটনাটি ঘটার কয়েক মাস পর সেই হোমস্টের মালিক হোমস্টেটি বিক্রি করে দেয় অন্য একজনের কাছে, এবং যে লোকটির কাছে বিক্রি করায় সেই লোকটিও হোমস্টেটা আবারও সুন্দর করে ডেকোরেশন করে এবং আবার ভাড়া দেওয়া শুরু হয় সেখানে। এই ঘটনার কিছুদিন পরে কুচবিহার থেকে দুটো কাপল আসে সেই হোমস্টেতে। এবার তারাও এসে তো অভিভূত হয়ে যায় হোমস্টেটা দেখে, কারণ লোকেশনটা প্রচণ্ড সুন্দর ছিল। এক পাশে পাইন গাছের জঙ্গল, আরেক পাশে খাদ, তার পাশে চা পাতা বাগান। সেই কাপলটা দুটো আলাদা রুম বুকিং করেছিল সেই হোমস্টেতে। এবার একটা কাপল যখন সন্ধ্যাবেলা থেকে একটু রেস্ট করছিল, হঠাৎ তাদের নাকে না একটা বাজে বিশ্রী গন্ধ আসে। তারা উঠে বসে এবং খুঁজে দেখে চারিদিকে যে কিসের গন্ধ এটা, কিন্তু খুঁজে তো কিছুই পায় না। তখন তারা বাইরে গিয়ে রুম যে ম্যানেজার আছে হোটেলের, হোমস্টের যে ম্যানেজার ছিল তাকে গিয়ে ঘটনাটা বলে যে এরকম বাজে একটা গন্ধ বেরোচ্ছে। তখন সেই ম্যানেজার যে আছে সে একটা রুম স্প্রে নিয়ে এসে গোটা ঘরে রুম স্প্রেটা ছিটিয়ে দেয়। তারপর গন্ধটা আর পাওয়া যায়নি। এবার সন্ধ্যাবেলার দিকে যখন নাকি বোন ফায়ার হয়, তখন তারা বাইরে বসে নাচ গান দেখছিল আর কি, আনন্দ ফুর্তি করছিল। তখন আরেকটা মেয়ে যে ছিল সে হঠাৎ দেখতে পারে যে তাদের যে হোমস্টেটা ছিল তার উল্টো দিকেই পাইন গাছের জঙ্গল ছিল। সেই জঙ্গলের মধ্যে থেকে একটা মেয়েকে সে দেখতে পারে যে একটা মেয়ে জঙ্গলের মধ্যে দিয়ে, মানে হোয়াইট কালারের কিছু ড্রেস পরা ছিল, জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে সেই অন্ধকারের মধ্যে। আর অন্ধকারের মধ্যে হোয়াইট কালার তো মোটামুটি ভালোই স্পষ্টই দেখা যায়। আর সেদিনকার ছিল আকাশ একদম পরিষ্কারই ছিল, মোটামুটি পূর্ণিমা রাতের আলোতে মোটামুটি ভালোই দেখা যাচ্ছিল। এবার ওই মেয়েটি না অতটা কেয়ার করেনি, ভেবেছে হয়তো কোনো পাহাড়ি মেয়ে হবে, রাতেরবেলা যেতেই পারে, তাই বিষয়টা অত গুরুত্ব দেয়নি। এরপরে রাতেরবেলা তারা ডিনার করে বাইরে ওপেন এয়ারে বসে। তারপর যে মেয়েটি পাইন গাছের জঙ্গলে একটা মেয়েকে দেখেছিল, ওই মেয়েটি করে কি হাত ধুতে বেসিনে যায়। এবার বেসিনটা ছিল হচ্ছে হোমস্টেটার একটু ডান সাইডে ছিল আর কি। তো বেসিনে যখন হাত ধুতে যায়, এবার বেসিনের সামনে ছিল একটা আয়না। যখন আয়নাতে মুখটা দেখলো নিজের, হট করে দেখে তার পেছন থেকে কেউ একজন সরে গেল, মানে একটা হোয়াইট কালারের ড্রেস পরে একটা মেয়ে ফট করে সরে গেল। আর এটা দেখে সে মেয়েটা চমকে যায়। তখন ওই মেয়েটি ভয় পেয়ে দৌড়ে এসে হাজব্যান্ডের কাছে যায় আর বলে যে এরকম আমি মুখ ধুচ্ছিলাম, হঠাৎ দেখি আমার পেছন থেকে একটা মেয়ে সরে গেল। আমি যখন পেছন ঘুরলাম তখন কাউকে দেখতে পেলাম না। এটা শুনে তার হাজব্যান্ড বলছে ধুরবেন, তুমি এখানে রাত্রেবেলা ভুলভাল কথাবার্তা বলছো ঘুরতে এসে। আর যে দুটো আরও কাপল ছিল ওরাও হাসাহাসি করছে। আর এতক্ষণ যে কয়েকটা ঘটনা বললাম, শুধু এই মেয়েটার সাথেই এই ঘটনাটা ঘটেছে, মানে এই মেয়েটাই খালি ফিল করতে পারছে যে এরকম দেখলো কাউকে পাইন গাছের জঙ্গলে বা তার পেছন থেকে চলে গেল। তারপর তারা রাতেরবেলা তো ঘুমিয়ে পড়ে। হঠাৎ রাত 3:30টার দিকে মেয়েটার ঘুমটা ভেঙে যায়। এবার যখন মেয়েটা ঘুমটা ভাঙে তখন সে দেখতে পারে বাইরে যে কাচের জানলাটা আছে সেটার মানে বাইরের দিকটা কেউ একজন একবার ডান দিকে থেকে বাঁ দিকে যাচ্ছে আর বাঁ দিকে থেকে ডান দিকে আসছে, আর ছায়াটা টোটালটা একটা মেয়ের, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে।
এরকম 8 থেকে 10 বার যাওয়া আসা করলো। আর মেয়েটা না চুপচাপ শুয়ে শুয়ে সেটা দেখলো, কোনো আওয়াজ করতে পারেনি। তারপর সে যে আবার কখন ঘুমিয়ে পড়ছে তার মনে নেই, মনে পড়েছে তার পরের দিন সকালবেলা। পরের দিনকার সকালবেলা মেয়েটা একটা আশ্চর্য জিনিস অনুভব করলো। সেটা হলো আগের দিন রাতেরবেলা যে মেয়েটার রিফ্লেক্স সে জানলা দিয়ে দেখেছে, সেই জানলাটা যদি খোলা হয় তার নিচে গভীর খাদ, তাহলে মেয়েটার রিফ্লেক্টটা দেখলো কী করে ওই জানলা দিয়ে? এটা চিন্তা করতেও তার মাথা ঘুরে এলো। সে তার হাজব্যান্ডকে বললো যে এরকম রাতেরবেলা আমি দেখেছি একটা মেয়েকে যে ডান দিক থেকে বাদিকে যাচ্ছে, আর সেই জানলাটা খুললে তো এদিকে খাদ, তাহলে আমি দেখলাম কী করে? তো তার হাজব্যান্ড বলছে, তুমি রাত্রেবেলা একটু না ঘুমিয়ে এইসব দেখছো উল্টাপাল্টা, একটু ঘুমালে পরে তো মাথাটা ঠিক থাকতো তোমার। যাই হোক, তার কথায় মোট কথা কোনো কানই দিল না তারা। যাই হোক, তারপর তারা ঘুরতে বেরিয়ে যায় এবং ঘুরে টেরে আসে সন্ধ্যাবেলার দিকে। সন্ধ্যাবেলা এসে একটু রেস্ট ফেস্ট করে, তারপর রাতে ডিনার করে শুয়ে পড়ে। এতক্ষণ কিচ্ছু হয়নি, রাত মোটামুটি 12:30 বাজে। তারা দুজন ঘুমিয়ে আছে। হঠাৎ করে তারা শুনতে পেলো যে তাদের যে ওয়াশরুমটা আছে, সেই ওয়াশরুমে কেউ যেন স্নান করছে রাতেরবেলা। তখন তার হাজব্যান্ডটা চমকে গেলো, বললো কী হলো, রাতেরবেলা কে স্নান করছে আমাদের ওয়াশরুম থেকে? আর মেয়েটা তো প্রচণ্ড ভয় পেয়ে যায়। মেয়েটা বলে, দেখো রাতেরবেলা এরকম আওয়াজ হচ্ছে, থাক তোমার যেতে লাগবে না। সেটা বললে, না আমি দেখি ওয়াশরুমে কিসের আওয়াজ হচ্ছে আমাদের ওয়াশরুমে, অন্য লোক ঢুকে আছে নাকি। তারপর লাইটটা জ্বালিয়ে ওয়াশরুমে যেই দরজাটা খুলেছে, কিচ্ছু নেই, একদম পরিষ্কার। তারপর যেই দরজাটা খুললো ওয়াশরুমের, সাথে সাথে আওয়াজটা বন্ধ হয়ে গেলো। আর হাজব্যান্ডটা চমকে গেলো, আরে আওয়াজটা কী করে বন্ধ হয়ে গেলো, এখনই আওয়াজটা হচ্ছিল। এবার না হাজব্যান্ডটাও ভয় পেয়ে যায়। তখন হাজব্যান্ডটা বলে কি, এক কাজ করি, চলো রাতেরবেলা আমরা লাইট জ্বালিয়ে ঘুমাই, কালকে সকালে দেখা যাবে কি করা যায়। তখন তারা শুয়েছে মোটামুটি আধা ঘন্টা, ঘুমও তখন আসেনি। হঠাৎ করে কী হলো, সমস্ত লাইটগুলো বন্ধ হয়ে গেলো, মানে ইলেকট্রিক চলে যায়। তা তখন একটু চমকে যায় যে গোটা ঘর অন্ধকার। তো মোবাইলের আলো জ্বালায়। এরকম আলো জ্বালিয়ে থাকতে থাকতে একসময় তারা ঘুমিয়ে পড়ে। এবার ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পর একটা খসখসে আওয়াজে তাদের ঘুমটা ভেঙে যায়। তারা চমকে যায়, কী হলো, কিসের আওয়াজ হচ্ছে। তারপর মোবাইলের ফ্ল্যাশটা জ্বালায়, দেখে যে তাদের যে চেয়ারটা ডান সাইডে রাখা ছিল সেটা টোটাল ঘুরে বাদিকে চলে আসছে। মানে মেয়েটা যেখানে শুয়েছিল মেয়েটার সামনে চলে আসছে, খাটের সামনে। তখন মেয়েটা তো ধর্মর করে পিছনে সরে আসে। আর হোমস্টের চেয়ারটা ছিল সেরকম চেয়ার যে বসে যে দোল খাওয়া যায় ওরকম টাইপের চেয়ার। আর তখন মেয়েটা যে দেখলো, আর ছেলেটাও দেখলো যে চেয়ারটাও না দুলছে একা একা, মানে চেয়ারটার মধ্যে কেউ বসে আছে, তাদেরকে হয়তো দেখছে। তারা তো এটা দেখে প্রচণ্ড চমকে যায়। আর সঙ্গে সঙ্গে না যে ফোন করতে থাকে, আরও যে দুটো কাপল আছে তাদেরকে ফোন করতে থাকে। এবার ফোনে দেখে নেটওয়ার্ক নেই, তারা প্রচণ্ড ভয় পেয়ে যায়। এবার কি করবে, চিল্লাতে থাকে হোমস্টের মধ্যে, বাঁচাও বাঁচাও বলে। এবার হোমস্টে থেকে বাকি যে লোক ছিল তারাও ছুটে এসে দরজা ঢাকায়। ওরা কোনো মতে দরজা খুলে, ওই অন্ধকারের মধ্যেই খুলেই বলে, এই হোমস্টের মধ্যে থাকা যাবে না, এই হোমস্টের মধ্যে কিছু একটা আছে। ওরা বলে, কেন, কি হয়েছে? তখন তারা সমস্ত বিষয়ে বাকি লোকজনকে জানায় যে এরকম এরকম ঘটনা ঘটছে, এরকম ঘটনা ঘটছে। হঠাৎ করে আরেকটা যে কাপল ছিল, সেই মেয়েটা আর যে মেয়েটা এখানে ভিকটিম হয়েছে তার দিকে তাকে বলে, কী রে, তোর গলায় ফলে এগুলো কিসের দাগ? তখন দেখে যে সবাই, যে মেয়েটা ভিকটিম হয়েছিল ওই মেয়েটার গলার মধ্যে হাঁচড়ের দাগ, হাতের মধ্যে হাঁচড়ের দাগ, পায়ের মধ্যে হাঁচড়ের দাগ, গালের মধ্যে হাঁচড়ের দাগ। বাপরে, মানে দেখে তো তারা চমকে যায়, আরে এগুলো হলো কী করে? আর মেয়েটাও তো বলে, এই জন্য তো বলছি আমার গলা, গা, হাত এগুলো কেন জ্বলছে। এবার তারা কি করে, ভয়ের চোটে সবাই একসাথে একটা রুমের মধ্যে থাকে, মানে ওই দুই কাপল তাদের যে রুমটা ছিল ওই রুমটার মধ্যেই ছিল। এবার পরের দিন সকালবেলা হয়, তো তারা ছেড়ে দেবে হোমস্টেটা। তখন তাদের ম্যানেজারকে বলে, আপনাদের কেন এরকম ঘটনা ঘটছে, মানে এরকম কিছু একটা আছে। তো ম্যানেজার তো ডিনাই করে, কারণ তাদের রেপুটেশনের ব্যাপার, তারা স্বীকারই করে না, যে বলছে যে না, এরকম তো আরও লোক ছিল, তাদের সাথে তো কিছু ঘটেনি। যখন তারা বেরিয়ে যাচ্ছিল তখন হচ্ছে সেই বুড়ো লোকটি ছিল, মানে আগে যে হোমস্টেতে বললাম না একটা বয়স্ক কাজের লোক ছিল, তো এই হোমস্টেটা যখন মালিক চেঞ্জ হয়ে যায় তখন এই বুড়ো লোকটি কাজের লোক হিসাবে সেখানে থেকে যায়। তখন সেই বুড়ো লোকটি তাদেরকে ডেকে টোটাল ঘটনাটা বলে যে এরকম আগে একটা মেয়ে ছিল, সে পাহাড় থেকে পড়ে মারা যায়। কিন্তু একটা বিষয় হলো, এই হোমস্টেতে যতজন আসে সবার সাথে এই ঘটনাগুলো ঘটে না, কিছু কিছু লোকের সাথে ঘটে। তো বুড়ো লোকটা তখন বলেছে, এর আগে এত লোক এসেছে, কারোর সাথে ঘটেনি, খালি একই দুইজন এই ঘটনাটার, মানে এই ভৌতিক ঘটনাটা ফিল করেছে আর কি। হয়তো এখানে কোনো রাশির ব্যাপার হতে পারে, অনেক সময় হালকা রাশি যাদের থাকে তাদের তো একটু বেশি ফিল হয়, হয়তো সেরকম হতে পারে। তো এটাই ছিল আজকের ঘটনা।
তো কেমন লাগলো তোমাদের একটু বলো বন্ধুরা। আর যারা নাকি আমার ঘটনাটা শুনছো তারা একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, যাতে আগামীতে আরও ভালো সুন্দর সুন্দর ঘটনা তোমাদের আমি শোনাতে পারি। তো আজকের মতন যাচ্ছি, টাটা। তোমরাও ভালো থেকো, আমিও ভালো থাকি। আবার দেখা হবে পরের ঘটনায়।